নমস্কার বন্ধুরা, চতুর্থ দিনের ব্লগে আপনাদের সিকিম সিরিজের ভিডিওতে স্বাগত জানাই। কালকে আমরা নামচি, চারধাম এবং টেমি টি গার্ডেন হয়ে গ্যাংটক থেকে রাবাংলা এলাম। সেই ভিডিওতে আপনারা দেখেছেন নিশ্চয়ই, এবং হোটেলের যে ট্যুর সেটাও আমি করিয়ে দিয়েছি, তা আলাদা ভিডিওটা রয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠে এরকম যে হোটেলে বারান্দায় দাঁড়িয়ে একটি অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। সামনে রাবাংলার বুদ্ধ পার্ক এবং তার সামনে আমার এই হোটেল দেখতে পাচ্ছেন, হোটেলে রয়েছি। তো যাই হোক, আজকে আমাদের প্ল্যান আছে এই রাবাংলার বুদ্ধ পার্কে থাকবো এবং সম্ভব হলে ওপরে র্যালং মনাস্ট্রি এবং কিছু টাইটানিক ভিউ পয়েন্ট আছে, সেটা দেখতে যাব, যেটা আর একটু ওপরে যেতে হবে। কিন্তু এখান থেকে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় না, কারণ রাবাংলা বুদ্ধ পার্কের সামনে কোনো ট্যাক্সি স্ট্যান্ড নেই। ট্যাক্সি স্ট্যান্ড নিতে গেলে বাজারে যেতে হবে, বা এই হোটেলেও ট্যাক্সি এরা বললে মানে গাড়ি বললে এরা অ্যারেঞ্জ করে দেয়। তো যাই হোক, বলেছি, তো ওনারা বললেন যে দেখছি, তো যদি সম্ভব হয় আজকে ওপরে যাব, সেটা এই ভিডিওতে আমি পরে বলছি। একটু পরে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে নিচে নেমে যাব, দেখি কি হয়। এই হোটেলে ব্রেকফাস্টও রয়েছে, আর এই বুদ্ধ পার্কের সামনে এখানে কোনো মানে এটিএম পেটিএম কিছুই নাই। দরকার হবে মার্কেটে যেতে হবে। মার্কেট এখান থেকে প্রায় 10 মিনিটের বা 15 মিনিটের হাঁটা পথ, কিন্তু এখানে থাকলে এই এরিয়াটা খুব ভালো লাগবে। যাই হোক, সেটা নিয়ে আমরা এই হোটেলটা নিয়েছি। যদি র্যালং ওপরে যাই তাহলে আমরা বিকালে এসে বুদ্ধ পার্কে যাবো। আর দেখতে পাচ্ছেন, এটা দেখাতে ভুলে গেলাম, আমাদের হোটেলের পেছন দিয়ে এই যে সামনে যে রাস্তাটা যাচ্ছে, এটাই পেছন দিয়ে ঘুরে একদম ওই ওপর দিয়ে হয়ে এটাই র্যালং যাচ্ছে। তো মানে আমাদেরকে র্যালং যেতে গেলে আরও ওপরে উঠতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে বুদ্ধ পার্কের মেন এন্ট্রি, এটা হচ্ছে বুদ্ধ স্ট্যাচু। আর ওই যে দেখতে পাচ্ছেন মেন এন্ট্রির পাশে বুদ্ধ রেসিডেন্সি হোটেল। এখানে সামনে যে মেন গেট দিয়ে ঢুকে এখানে টিকিট কাউন্টার আছে। এখানে দেখতে পাচ্ছেন এরকম কার পার্কিং এরিয়াও আছে, যারা কার নিয়ে আসবেন তারা এখানে কার পার্কিং করতে পারেন। ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে নেমে একদম ওই ওপর অবধি যেতে পারেন। বুদ্ধ পার্কের মধ্যে একদম মেন মন্দিরের মধ্যে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই যে ওপরেরটা রয়েছে চাতালের মতো, ওখানেও যেতে পারেন। এবং ওই সাইডে রয়েছে একটি ফ্ল্যাট এন্ট্রি, একদম র্যাম্পের মতো। ওইদিকে একটা রাস্তাও রয়েছে, সিঁড়ি দিয়েও বা যেতে পারেন। ব্যাটারি কার্ড রয়েছে, যেটা আমি পরে গিয়ে দেখাচ্ছি ওখানে গিয়ে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে যে বুদ্ধদেবের মূর্তি, খুব সুন্দর লাগছে। এবং তার পেছনে একদম নীল আকাশের মধ্যে কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত শৃঙ্গ, সবটাই আমরা এই রুম থেকে দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে সকালের রোদের আলোয়। আর এই সাথে পেলিংটা যেটা দেখা যায়, সেটা কালকে বলছিলাম, দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা দেখা যাচ্ছে পেলিংয়ের যে স্কাইওয়াক, স্কেলিংয়ের যে বুদ্ধ মূর্তি, ওই যে ছোটো একটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পেলিংয়ের স্কাইওয়াক আর বুদ্ধ মূর্তি। এখান থেকেও বেশি দূর নয়, কিন্তু ঘুরে যেতে হয়, তাই অনেকটা দেরি লাগে, কিন্তু এইখান থেকে দেখা যায়। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ পরে আমাদের হোটেলে আমরা লুচি এবং ঘুগনি সহযোগে ব্রেকফাস্ট করে নিলাম, এবং ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে নেব বাইরে বেরোনোর জন্য। হ্যাঁ, কিন্তু তার ফাঁকে আমরা চলে এলাম ওপরের ছাদে পারমিশন নিয়ে। ওপরের ছাদ থেকেও এই পুরো রাবাংলাটা দেখতে বুদ্ধ পার্ক সহ আরও দারুণ লাগছে। আর তার সাথে হালকা রোদ রয়েছে, কারণ এখানে প্রচুর ঠান্ডা, তাই ঠান্ডার মধ্যে এই রোদে ছাদে দাঁড়াতে খুব ভালো লাগছে। এই হোটেলটার আপনার ভিডিও দেখতে পারেন, খুব একটি ভালো হোটেল। এই হচ্ছে ছাদ থেকে ভিউ, পুরো বুদ্ধ পার্কের ভিউ। এখন 10টা বাজতে চললো, সব টুরিস্টরা আসতে শুরু করেছে। ওই যে টুরিস্টরা এখানে ঢুকে গেছে, কত ছোট ছোট পুতুলের মতো লাগছে দেখুন মানুষগুলোকে, এতটাই উঁচুতে। এখনও এই পার্কের মনাস্ট্রির দরজা খুলে দেওয়া হয়েছে, এই ভেতরে আপনি যেতে পারবেন। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এবং গাড়ির অ্যারেঞ্জ হয়ে গেছে হোটেল থেকে। তো আমরা এই সাইট সিইং যাবো ওপরে, যেমনটা বলে বোরং আর অ্যালং মনাস্ট্রি, আর সাথে দেখবো টাইটানিক ভিউ পয়েন্ট, আরও কিছু হয়তো আছে, যাই না, আগে গিয়ে দেখছি। তো চলুন আজকে যে 4th ডের যে ব্লগিং শুরু করছি। কোন কোন জায়গাগুলি আপনারা রাবাংলার এই বুদ্ধ পার্ক ছাড়া দেখতে পারেন, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। এই হলো রাবাংলা মনাস্ট্রি, এবং যারা এইখানে থাকতে চায় এবং বাঙালি হোটেল চান, তারা একদম এই মনাস্ট্রির সামনেই এই দেখতে পাচ্ছেন নতুন হোটেলটা, হোটেল বুধামিকা। এবং নিচে রয়েছে রেস্টুরেন্ট, ওপরেও রয়েছে রেস্টুরেন্ট, বাঙালি খাবার পাওয়া যায় পুরোপুরি। এবং এই যে মনাস্ট্রির মেন গেট এটা। তো আমরা উপরে তো যাবো, কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন পার্কের সামনে চলে এলাম। এই হচ্ছে যে রাস্তাটা আসছে পার্কের, এই মেন গেট, বুদ্ধ পার্কের মেন গেট। এটা স্থাপত্য হয়েছিল 2013 সালে, 24 মার্চ স্থাপিত হয়েছিল। সকালে খোলে সকাল 9টায় এবং সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায় পার্ক। এবং এখানে যে টিকিট ফি হয় ফরেনার্সের জন্য 200 রুপিস, আর ইন্ডিয়ান ভারতীয়দের জন্য 80 টাকা করে টিকিট দিতে হয়। এবং দেখতে পাচ্ছেন ভিডিও ক্যামেরা, ড্রোনের জন্য একটি আলাদা চার্জ রয়েছে, পারমিশন নিতে হয়। পার ব্যাটারি কারে 300 টাকা লাগে। 300 টাকার মধ্যে আপনি যদি 6জন থাকে 6জনই যেতে পারবেন একটা গাড়িতে। এবং এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, তথাগতা টিসাল, জানি না ঠিক উচ্চারণ করলাম কি না। বিকালে 6টা অবধি খোলা থাকে, পার্কের মধ্যে মহাস্ট্রির মধ্যে যেতে পারেন। এবং রাতের আলো খুব ভালো লাগে, যেমনটা কালকে এসে দেখালাম একটু।
সন্ধ্যে 6টা অবধি খোলা থাকবে। আমরা এসে দেখছি, আগে চলুন র্যালংয়ে যাই। রাবাংলা থেকে আরও ওপরের দিকে একটু এগোতেই টের পেলাম রাস্তার অবস্থা সম্বন্ধে। রাস্তার হাল এতটাই খারাপ যেন মনে হচ্ছে আমরা নাগরদোলায় চেপে যাচ্ছি, আর গাড়ির স্পিড 15 কিলোমিটার ওপরে তোলাই যাচ্ছে না। যাই হোক, রাবাংলা থেকে র্যালং মনাস্ট্রির দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো। কিন্তু প্রথমে আমরা যাব আরও ওপরে 18 কিলোমিটার দূরে অবস্থিত টাইটানিক ভিউ পয়েন্টে, এবং ফিরে আসার পথে আমরা দেখব র্যালং মনাস্ট্রি। প্রায় 18 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 1 ঘন্টা 15 মিনিটে পৌঁছালাম সকাল 11:56 নাগাদ টাইটানিক ভিউ পয়েন্টের সামনে। এই ভিউ পয়েন্ট র্যালং এর নামলাং গ্রামের সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত। এই টাইটানিক ভিউ পয়েন্ট চুচা ভিউ পয়েন্ট বা টাইটানিক দাঁড়া নামেও পরিচিত। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই দুটি পাহাড়ে কুকুরে দেখা পেলাম, যারা সারা পথ গাইড করে নিয়ে যাবে, আর এই পুরো সিঁড়িটা যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে। আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। দেখতেই পাচ্ছেন রাস্তা অনেকটাই খারাপ হওয়ার জন্য পৌঁছাতে একটু দেরি হলো। আমরা রাবাংলা হোটেল থেকে প্রায় 10:30 নাগাদ বেরিয়েছিলাম। যাই হোক, এখানে সামনে কাউন্টার থেকে 20 টাকা জনপ্রতি টিকিট নিয়ে আমরা প্রায় কয়েকশো চড়াই সিঁড়ি পেরিয়ে পৌঁছাবো ভিউ পয়েন্টে। আসলে এটা ডেভেলপমেন্ট ফিও বলতে পারেন। যাই হোক, তো দুটো টিকিট নিয়ে নিয়েছি আমার আর বাবার জন্য। তো এই পাহাড়ি সিঁড়িপথে প্রথমবার অনেক দিন পরে হাঁটছি, তাই একটু কষ্ট হচ্ছে হাঁটতে, বা কষ্ট হতে পারে আপনাদেরও, কারণ আমরা সমতলের বাসিন্দা। যাই হোক, এগিয়ে যাওয়া যাক আরও আগে। দেখছেন একদিকে যেমন এই খাড়াই সিঁড়ি দেখতে পাচ্ছেন, আর একদিকে হচ্ছে গভীর খাদ, তাই সাবধানে চলতে হয় এই পথে। এখানে এই হচ্ছে এই ডাস্টবিন দেখতেই পাচ্ছেন, তাই এখানে আপনার নোংরা না ফেলে পরিষ্কার রাখাই উচিত। তো প্রায় 10 মিনিট চলার পরেই পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছেন ওই ভিউ পয়েন্টের সামনেটা জাহাজের অগ্রভাগের মতো, তাই এর নাম দেওয়া হয়েছে টাইটানিক জাহাজের নামে। এখানে পুরো ভ্যালি ও নিচে নদীর ভিউ পাওয়া যায়। আর দেখুন সেই দুটি কুকুর, এই যে যারা ওই 10 মিনিটে হাঁটা পথে আমাদের সঙ্গে সঙ্গে এসে এই দেখুন ওইদিকে চলে যাচ্ছে, দেখতে পেলেন। যাই হোক, ওই ভিউ পয়েন্টে গিয়ে দেখি এবারে কেমন ভিউ দেখা যায়। আর ড্রাইভার ভিউ পয়েন্টের সামনে নামিয়ে দিয়ে এই ভিউ পয়েন্টের এই যে এক্সিট বা পার্কিং এরিয়া এখানে চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে এই ভিউ পয়েন্টে নামার জন্য সাইডের রেলিং রয়েছে, যেটা এতক্ষণ ওই হাঁটা পথে ছিল না, আর সিঁড়িগুলো বাঁধানো। আর এখানেও ডাস্টবিন রয়েছে, এই দেখুন। এবারে একদম ভিউ পয়েন্টের সামনে আমরা চলে এসেছি প্রায়। আর এখান থেকে জাহাজের সামনে যেমন ভিউ পাওয়া যায়, তেমন এখানে ভিউ পাওয়া যাবে সামনের ভ্যালির ও পাহাড়ের চূড়া। দেখতে পাচ্ছেন সামনে সবুজ পাহাড়ের চূড়ার ঘন জঙ্গল, তার সাথে মাছ দিয়ে ওই নিচে দিয়ে বয়ে চলা রঙ্গিত নদী। নিচে অনেক গ্রামের ঘরও দেখা যাচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন। আর ওই রাস্তা দিয়ে আমরা এলাম এতক্ষণ। আর বন্ধুরা, আমাদের ড্রাইভার বলল যে ওইদিকে একটি গ্রাম রয়েছে ডাস্টিং নামে, সম্ভবত ওখানে একটি মনাস্ট্রিও আছে, যেটা ওই পেলিংয়ের সাইড দিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত নদী, এটা হচ্ছে তিস্তার শাখা নদী। আর ওই দূরে পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘর শহর, ওটা হচ্ছে রাবাংলা। আমরা প্রায় 18 কিলোমিটার দূরে চলে এসেছি, কিন্তু এখান থেকে বেশ কাছে মনে হচ্ছে। এটাই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য। আমরা টাইটানিক ভিউ পয়েন্টে প্রায় 10 মিনিট কাটিয়ে 12:17 নাগাদ বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে যাবার জন্য। আর এই শেষে পাহাড়ি কুকুর দুটোর সঙ্গেও দেখা করতে ভুললাম না। এরপর আমরা চললাম বোরং পেপার ফ্যাক্টরিতে, যেটা এই ভিউ পয়েন্ট থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে রাস্তার অবস্থাও তাই, অনেক জায়গায় কাজ চলছে। র্যালং মনাস্ট্রির আগে ঠিক বাঁ দিকে ভেঙে একটু এগোলেই আসে হচ্ছে যে বোরং। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বোরংয়ের পেপার ফ্যাক্টরিতে, যেটা হচ্ছে পোলক বোরং পেপার ফ্যাক্টরি নামে পরিচিত। এখানে আমরা দেখব কি করে পেপার তৈরি হয়, তবে এটা মেশিনে নয়, পুরোপুরি অর্গানিক ফ্যাক্টরি, তাই হাতে প্রাকৃতিক উপায়ে কিভাবে পেপার তৈরি হয় সেটাই এখানে দেখা যায়। জানি না খোলা আছে কিনা ফ্যাক্টরিটি, আমরা গিয়ে দেখি। দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াইল্ড ফ্লাওয়ার নামে গেস্ট হাউসও আছে, কেউ মনে করলে এখানেই সুন্দর পরিবেশে প্রকৃতির মাঝে থাকতেও পারে।
আর এদিকে বাঁ দিক ধরে নিচে নেমে গিয়েই পাবো আমরা ফ্যাক্টরিটি। তো চলুন যাই। আর এটা সম্ভবত এই গেস্ট হাউসটি বা হোটেলও বলতে পারেন, যেটা ওয়াইল্ড ফ্লাওয়ার। এটা অনলাইনে বুক করা যায়, আপনারা মনে করলে দেখতে পারেন যদি মনে করে থাকবেন। বন্ধুরা, আমার পেছনে হচ্ছে এই যে পেপার ফ্যাক্টরি, কিন্তু এখন শীতকাল হওয়ার জন্য না জানলাম যে পেপার ফ্যাক্টরি বন্ধ, কিন্তু পেছনে একটি বোর্ডে মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা যদি দেখতে আসেন তাহলে অবশ্যই এই নম্বরটিতে কল করে বলতে পারেন যে আপনারা দেখতে চান, তো উনি এসে ফ্যাক্টরিটি খুলে দেখিয়ে দেবে। আমি এই নম্বরটিতে কল করে বললাম আর বললেন আসছেন। তো দেখি কি দেখতে পাই ওখানে, একটু ওয়েট করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পেপার ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি। এইসব হলো হাতে তৈরি বিভিন্ন রঙিন ও নর্মাল জৈবিক পেপার, যেগুলো প্যাপিরাস গাছের ছাল দিয়ে তৈরি। আগে যেমন তৈরি হতো তেমনই তৈরি হয়। এখন তো আধুনিক মেশিনস পেপারে তৈরি হয়, কিন্তু আগে পুরনো যুগে যেমন তৈরি হতো তেমনই তৈরি হয় এইখানে, বা তৈরি হয়েছে। জানি না এখন হয় কি না, পরে কথা বলছি ওনার সাথে। দেখতে পাচ্ছেন এইগুলো সাধারণ প্যাপিরাসের কাগজ, নর্মাল কাগজ। ও সামনে যত আলমারির মধ্যে রয়েছে থাকের মধ্যে সব তাই। এগুলো যে বিভিন্ন শিল্পকলা, মনাস্ট্রির ধার্মিক বুক তৈরি করতে ব্যবহার হয়। এমনকি ওনার কাছে জানলাম যে দিল্লি ললিত কলা একাডেমি থেকে এখনও এই কাগজ নাকি শিল্পকলার জন্য নিয়ে যায়। তো যারা বোরঙে আসবেন, ইনি হচ্ছেন মালকিন এই ফ্যাক্টরির। বন্ধ থাকলে যোগাযোগ করে দেখতে পারেন এই ফ্যাক্টরিটি। আচ্ছা, আমি জিজ্ঞেস করে নিই আর কি কি পাওয়া যায়। আচ্ছা, আর কি কি পাওয়া যায় এখানে একটু বলতে পারবেন? এখানে ডায়েরি পাওয়া যায়, প্রাকৃতিক কানের দুল, পেপার ব্যাগ পাওয়া যায়, বিভিন্ন কাগজের তৈরি ঘর সাজানোর লাইটও পাওয়া আচ্ছা যায়, কিন্তু মেনলি অর্গানিক কাগজই পাওয়া যায়। আচ্ছা এখন তো আর কোনো সেরকম স্টকে নেই, আর তৈরিও হচ্ছে না, কিন্তু এই এখন যা আছে চলছে। আচ্ছা 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 আচ্ছা, এইসবই পাওয়া যায়। আর এইগুলো এইগুলো কাগজ দিয়ে তৈরি, এগুলো পাওয়া যায় না? এগুলো বোধহয় ঝাল লন্ঠন সম্ভবত কাগজ দিয়ে হ্যাঁ, তৈরি। কাগজের ঝাড়বাতি, আচ্ছা কিন্তু ওই আচ্ছা নতুন করে তৈরি হচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা শুনলেন কি কি পাওয়া যায় এই ফ্যাক্টরিতে। তো বন্ধুরা এখন ঘড়িতে হচ্ছে যে দুপুর 1:25। এখানে কোনো পেপার তৈরি দেখতে পেলাম না, কিন্তু মোটামুটি সবই বন্ধ। পুরনো যা স্টক আছে সেইগুলোই চলছে, হয়তো ভবিষ্যতে আবার তৈরি হবে। যতটা দেখলাম ভালো লাগলো। এখন আমরা বেরিয়ে আবার ওপরে গাড়ির কাছে চললাম। এর প্রায় আরও 5 কিলোমিটার আগে রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজটা কাজের জন্য ব্রিজটি বন্ধ আছে, তাই আর যাচ্ছি না। আপনারা এলে হ্যাঙ্গিং ব্রিজটি অবশ্যই দেখতে পারেন। যাই হোক, এরপর সম্ভবত আজকে লাস্ট স্পট, যেটা র্যালং মনাস্ট্রি, যার জন্যই প্রধানত রাবাংলা থেকে এত দূরে এলাম, ওটাই যাব। তো চলুন ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আবার ফিরতি পথে এবড়ো খেবড়ো আঁকা বাঁকা পথ ধরি আমরা চললাম র্যালং মনাস্ট্রির দিকে। এই ফ্যাক্টরি থেকে মনাস্ট্রির দূরত্ব প্রায় 6 কিলোমিটারের মতো। আর র্যালং মনাস্ট্রি যাবার আগে পরে বোরং উষ্ণ প্রস্রবণ বা হট ওয়াটার স্প্রিং, যদি সময় থাকে ওটাও অবশ্য দেখতে ভুলবেন না। ছবির মতো সুন্দর র্যালং মনাস্ট্রি পুরনো যে র্যালং গুম্ফা ছিল তার ঠিক পাশেই অবস্থিত, পুরনো তিব্বতী শিল্পকলায়। এটি সিকিমে যত পুরনো মনাস্ট্রি আছে তার মধ্যে অন্যতম, যেটা 12তম গ্যালসাপ রিনপোচে লামা দ্বারা নির্মিত হয়েছিল। প্রায় দুপুর 1:55 নাগাদ 8 ঘন্টা চলার পর আমরা পৌঁছে গেলাম র্যালং মনাস্ট্রি। সামনে রয়েছে সুবিশাল চত্বরের ওপর বিশাল পার্কিং এরিয়া। আর এরকম পরিষ্কার উজ্জ্বল আবহাওয়ার দিনে গেলে এই ছবির মতো সুন্দর মনাস্ট্রিকে আরো সুন্দর লাগে। আর তার সাথে মনাস্ট্রির পেছনে নীল আকাশের মাঝে বরফাবৃত শৃঙ্গ। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি র্যালং মনাস্ট্রির সামনে। এখানে রাস্তা এতটাই খারাপ, আস্তে আস্তে পিঠ না ব্যথা হয়ে গেল। যাই হোক, রাবাংলা বুদ্ধ পার্ক থেকে বেশি দূর নয়, কিন্তু এটাই বোরংয়ের পেপার ফ্যাক্টরি, টাইটানিক ভিউ পয়েন্ট, হ্যাঙ্গিং ব্রিজ এর 4 পয়েন্ট ট্যুরেই কভার করানো হয়। তো রাবাংলাতে যদি আপনারা এসে থাকেন অবশ্যই এই র্যালং মনাস্ট্রিতে দেখে যেতে ভুলবেন না, নাহলে পরে পস্তাবেন। এখন এই পার্কিং এরিয়া থেকে আমরা যাব মনাস্ট্রির এই যে গেটটি সামনে দেখছেন, এটি অতিক্রম করে মনাস্ট্রির চাতালে, তারপরেই রয়েছে আসল মনাস্ট্রি। তো তাড়াতাড়ি এই র্যালং মনাস্ট্রি দেখে নিই, তারপর ফিরে যাবো আমাদের
আমাদের হোটেলে রাবাংলায়। আর হ্যাঁ, এখনো লাঞ্চ করা হয়নি, গিয়ে করব। আর এটি হচ্ছে যে এই মনাস্ট্রির চাতাল, এর পেছনে ওই হচ্ছে ঢোকার গেট দেখতে পাচ্ছেন, আর ওর বাইরে পার্কিং। এই চাতালের একদিকে রয়েছে ছোট ছোট লামাদের পড়ার স্কুল, থাকার কক্ষ, আর মাঝখানে আসল মনাস্ট্রি। এখানে পাং লাবজাল নামে একটি বাৎসরিক অনুষ্ঠান হয় ডিসেম্বরের শুরুর দিকে, যেখানে কাঞ্চনজঙ্ঘাকে পুরো পুজো করা হয়, আর তখন খুব ধুমধাম হয়, পুরো এলাকার জমজমাট থাকে। এখন অফ সিজন, তাই তাই পুরো খালি খালি লাগছে। এই মনাস্ট্রিটি অনেকটা পূর্ব সিকিমে, মানে গ্যাংটকের রুমটেক মনাস্ট্রির মতো দেখতে। আর পেছনে নীল আকাশের দৃশ্যের সাথে এই মনাস্ট্রিটির ভিউ আরও ভালো লাগছে। এখন মনে হয় মনাস্ট্রির ভেতরে যাবার গেট খোলা আছে, যাই গিয়ে দেখি। দরজা খোলা থাকলে অবশ্যই মনাস্ট্রির ভেতরে গিয়ে দর্শন করবো এবং আপনাদেরকে দর্শন করাবো। বন্ধুরা, আমরা চলে এসেছি মনাস্ট্রির দরজা দিয়ে, একদম মনাস্ট্রির মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে একদম কেউ নেই, সব ফাঁকা। এই প্রার্থনার জায়গাগুলোও দেখতে পাচ্ছেন খালি পড়ে আছে। এই মনাস্ট্রির মধ্যে নীরবতা বজায় রাখার চেষ্টা করুন, কারণ পবিত্র জায়গা। পরে বাইরে বেরিয়ে কথা বলবো, এখন আগে বুদ্ধদেবকে দর্শন করে নিই। বন্ধুরা, আমরা র্যালং মনাস্ট্রি দর্শন করে বেরিয়ে মনাস্ট্রির পাশেই আর একটি ছোট্ট মনাস্ট্রির মতো রয়েছে, যেগুলো এখন সম্পূর্ণ বন্ধ। মনে হয় কোনো মেডিটেশন রুম সম্ভবত, কারণ মেডিটেশনের মধ্যে আওয়াজ আসছে, যায় না, দেখতে পেলাম না ভেতরে কী আছে। ওই সাইডের জায়গাটি থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়। আর এখন সময় হচ্ছে দুপুর প্রায় 2:30। তো চলুন, আজকে রাবাংলা থেকে র্যালংয়ের ট্যুর শেষ এখানে। এখন রাবাংলা হোটেলে ফিরে যাব। তার আগে একটু হোটেল ক্রস করে রাবাংলা বাজার যাব, কারণ ওখানেই রয়েছে শুধুমাত্র এটিএম। তারপর লাঞ্চ করে বিকালে বুদ্ধ পার্ক দর্শন করাবো। চলুন।
রাস্তার মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এরকম ভুটানের গাড়িও দেখতে পাবেন সিকিমের বিভিন্ন জায়গায়, শুধু রাবাংলায় নয়। আমরা আবার এবড়ো খেবড়ো নির্মীয়মান রাস্তা ধরে হোটেল আর বুদ্ধ পার্ক অতিক্রম করে পৌঁছে গেলাম রাবাংলা বাজারে, প্রায় 1 ঘন্টার যাত্রাপথে 3:30 নাগাদ। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাবাংলা বাজার, বেশ জমজমাট এলাকা। এখানেই আছে ট্যাক্সি স্ট্যান্ড, বাজার, দোকান ও এটিএম। কিন্তু এই দিন সব ব্যাংকের এটিএম খারাপ ছিল, শুধুমাত্র হিতাচি হোয়াইট লেভেল এটিএম ছাড়া। আগে ওই এসবিআই এবং এইচডিএফসি ব্যাংকেরও এটিএমটিও খারাপ হয়ে পড়েছিল। তো বন্ধুরা, এই লাঞ্চ করে এই হোটেলে ব্যালকনিতে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি। আমরা হোটেলে সকালেই অর্ডার করে গিয়েছিলাম লাঞ্চ। যাই হোক, খাবারও ভালোই ছিল, এতটাই খিদে পেয়েছিল যে আর ছবি তোলার সময় পাইনি। আর দেখতেই পাচ্ছেন এখন প্রায় 4:35 বেজে গেছে। অনেক ট্যুরিস্ট রয়েছে বুদ্ধ পার্কে। সন্ধ্যে 6টায় বুদ্ধ পার্ক বন্ধ হয়ে যায়, আর অনেক ব্যাটারি গাড়ি আমি পার্কের মধ্যে দেখতে পাচ্ছি। যাই হোক, কাল এসে থেকে প্রথমবারের মতো যাচ্ছি বুদ্ধ পার্কে। চলুন। সকালে বন্ধুরা আমরা এসেছিলাম এই পার্কের গেটের সামনে, আর দেখিয়েছিলাম এখানকার টিকিটের মূল্য। এখন আগে গিয়ে টিকিট নিয়ে ভেতরে ঢুকবো। আদতে রাবাংলা একটি পাহাড়ি গ্রাম, নামচি ডিস্ট্রিক্টের মধ্যে। এই বুদ্ধ পার্কটি হওয়ার আগে এই পুরো এরিয়াটি জঙ্গল ছিল, যার পাশেই ছিল র্যাবং মনাস্ট্রি গুম্ফা। পরে সিকিম সরকার ও সিকিম জনগণের সহায়তায় 2006 সালে তৈরি শুরু হয় এই পার্কটি, একদম রাবং গুম্ফার পাশেই। ও 2013 সালে তৈরি শেষ হওয়ার পরে দলাই লামা পার্কটি সহ বুদ্ধ মনাস্ট্রিটি উদ্বোধন করেন। দেখছেন বন্ধুরা, এই 3 দিনের জন্য 3টি 80 টাকা করে টিকিট নিয়ে নিয়েছি, আর সাথে গাড়ির জন্য 300 টাকা একটি ব্যাটারির টিকিটটাও নিয়ে নিয়েছি, মানে ব্যাটারি গাড়ির টিকিট নিয়েছি। এখন আমরা পার্কের মধ্যে প্রবেশ করছি, দেখা যাক। আর এই যে দেখছেন বন্ধুরা, পার্কের মধ্যে এটা হচ্ছে বুদ্ধ রেসিডেন্সি হোটেল। আর ওই একটা ব্যাটারি গাড়িও ওই দেখুন চলে গেল, আর একটা এইদিকে বেরোচ্ছে, আমরা ওটাই যাব। আর এখানে অনেক নিরামিষ খাবারের দোকান, হ্যান্ডিক্রাফটসের দোকান পেয়ে যাবেন এখানে, যেগুলো আমরা এসে দেখবো। আগের ওই মনাস্ট্রিতে যাব, আর সিঁড়ি দিয়ে যারা যাবেন তারা এইদিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে আমরা ঢুকে আসলাম, দেখতে পাচ্ছেন এন্ট্রি বা এক্সিট গেট একটাই। তো গাড়ি চেপে আগে এগিয়ে যাই। The Buddha once summarized his entire teachings in one sentence. I teach about suffering. Rays of light emanate from each pore of the Buddha's body, some going out to help beings, other dissolving back into the Buddha after having finished their work. আর এই গাড়িতে 7 জন একবারে ধরে যায়। ব্যাটারি গাড়িটি একদম পার্কের সাইডের র্যাম্প দিয়ে নিয়ে গিয়ে বুদ্ধ মূর্তির পাদদেশে নামায়। আবার আপনাদের ভেতরে দর্শন হয়ে গেলে বেরিয়ে এসে ওই টিকিটেই যেই গাড়ি থাকবে সেই সময় দাঁড়িয়ে সেই গাড়িতে চড়ে মেন পার্কের প্রবেশপথে আবার ফিরে আসতে পারবেন। তাই টিকিটটি শেষ অবধি অবশ্যই সঙ্গে যত্ন করে রেখে দেবেন। वो क्या है, म्यूजियम कुछ ये कॉमेडी हॉल कॉमेडी हॉल, उसके अंदर तो नहीं जाना, उसके ऊपर जा सकते हैं ना, ऊपर जा सकते हैं। गाड़ी में जाएगा, टिकट तो रखना पड़ेगा। हाँ बिल्कुल, আমরা এই মনাস্ট্রির মধ্যে দর্শন করে বেরিয়ে এলাম, এবং এর মধ্যে কোনো ছবি তোলা নিষিদ্ধ। এখন প্রায় বিকেল 5:15 কাছাকাছি, ও সব আলোকসজ্জা জ্বলে উঠেছে। এখনও কিছু পর্যটক আছে, আর এই ব্যাটারি গাড়িগুলো মোটামুটি 5:15 অবধি চলে, ও লাস্ট গাড়িটি দাঁড়িয়ে আছে। তো
বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুদ্ধ পার্ক। এই বুদ্ধ পার্কের ভেতরে আমরা গিয়েছিলাম। এই বুদ্ধ পার্কের মধ্যে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, যেমনটা বললাম স্ট্রিক্টলি প্রহিবিটেড। এর মধ্যে কি আছে সেটা আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে বুদ্ধ পার্কের পুরো লাইটিং আর সাথে ডিজাইন, পুরো লাইট জ্বলে গেছে কারণ অন্ধকার হতে চললো। এর মধ্যে আছে যে বুদ্ধদেবের একটি স্ট্যাচু রয়েছে যেটা কাঁচ দিয়ে ঘেরা আছে, যার মধ্যে পয়সা দিয়ে আপনারা প্রে করতে পারেন। এবং তার সাইডে রয়েছে একটি র্যাম্প টাইপের সিঁড়ি দিয়ে, কারণ এটা দোতলা, প্রায় এই যে ওপর অব্দি আপনারা যেতে পারেন। তো এই সিঁড়ি দিয়ে র্যাম্প দিয়ে উঠে যাবার সময় দু সাইডে সিঁড়ির র্যাম্পে কীরকম করে বুদ্ধদেবের জন্ম হয়েছিল, কী করে বুদ্ধদেব হলো, তার জীবন কাহিনী বর্ণিত আছে, সেটা আপনারা দেখতে পাবেন। এবং নিচে সাইডে সাইডে ছোটো অনেক বুদ্ধ মূর্তি আছে। তো একদম ওপর অব্দি যেতে পারেন দোতলা, কোনো সিঁড়ি নেই, র্যাম্প আছে এবং মাঝখানে বুদ্ধদেবের মূর্তি আছে যেটা কাঁচ দিয়ে ঘেরা আছে, যেমনটা বললাম। তো এটাই ভেতরে আছে, আর তাছাড়া আর কিছু নেই। তো ফটোগ্রাফি তো অ্যালাউ নেই, তো সেখানে দেখাতে পারলে না, খুবই দুঃখিত। তো রাবাংলা এলে অবশ্যই এই পার্কে এসে দর্শন করতে পারবে। এর সামনেই আপনারা থাকতে পারেন কারণ অনেক তো হোটেল রয়েছে এবং ভেতরেও দেখতে পারবেন এবং 24 ঘন্টা এই পার্কের ভিউ পেয়ে যাবেন। আপনি যদি বাজারে থাকেন বাজারেও থাকতে পারেন, কিন্তু এখানে আসতে গেলে আপনাকে সবসময় গাড়ি করে আসতে হবে। তাই এখানে সামনে থাকাই ভালো, কারণ আমরা সমতলের মানুষ। প্রায় মোটামুটি 5:10 নাগাদ টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু 6টা অবধি আপনারা থাকতে পারেন। আর লাইটিংয়ে মানে এই সময়টা আসা ভালো, 4টে 4:30 নাগাদ, কারণ দু রকমই আপনারা ভিউ পাবেন, দিনের এবং রাত্রে। এবং বুদ্ধদেবের মূর্তির সামনে দেখতে পাচ্ছেন এরকম জলের মতো একটি গামলার মতো রয়েছে, সম্ভবত ফেংশুইয়ের সাথে কিছু রিলেটেড আছে। সাইডে প্রার্থনা পতাকাও রয়েছে অনেক। তো প্রায় আমাদের হয়ে গেল। এবার আমি পার্কটা আস্তে আস্তে দর্শন করতে করতে নিচের দিক দিয়ে নামবো এবং ওই দিকে দেখতে পাচ্ছেন একটি কমিউনিটি হল ছাদের উপর, ওই দিকটাও যাবো, যেগুলো জল রাখা আছে। আর বুদ্ধদেবের মূর্তি যে 60 টন তামা দিয়ে তৈরি। তো চলুন ওইদিকে একবার যাই তাড়াতাড়ি করে, অন্ধকার হয়ে যাচ্ছে, ওদিকে ভ্যালির দৃশ্যটা দেখা যাবে। তো যাই একবার ওদিকে। সিঁড়িগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজানো আছে দেখতে পাচ্ছেন আপনারা। ওইদিকে ওটা হচ্ছে কমিউনিটি হল, যেটা চাতালের উপরে গিয়ে আমরা ওইদিকে দেখতে পাবো পুরো ভ্যালির ভিউটা। তো এই দেখুন এই যে জায়গাটা পার্ক থেকে এসেছে, এই কমিউনিটি হলটা নিচে কমিউনিটি হল, এইটার ছাদে দাঁড়িয়ে আপনারা এই ভ্যালির ভিউটা পাবেন। দেখতেই পাচ্ছেন পুরো দিনের বেলায় আরও একটু ভালো ভিউ পেতাম, কিন্তু যাই হোক এখনও ভালো ভিউ পাওয়া যাবে। তো চলুন ওই সাইডে একবার দেখি কি দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবে গেছে, আশা করি দেখতে পাবো। এইটি চলে এসেছি। তো পুরো ভ্যালিটা তো দেখা যাচ্ছে না, কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে। কিছু কিছু বাড়ি হোটেল রয়েছে নিচে, এগুলো সব। আর নিচে এই সাইডে পুরো এটা বুদ্ধ পার্কেরই অংশ। এদিকে সম্ভবত যাওয়া অ্যালাউ নেই, অফিসিয়াল কোনো কাজে অ্যালাউ থাকে। আর ওই যে রাস্তাটা যাচ্ছে ঘুরে একদম বাজারের দিকে, মানে এই রাস্তাটা ঘুরে ওইদিকে বাজারের দিকে যাচ্ছে, এনজিপির দিকে। তো চলুন ওই দিকে যে ঝর্ণা আছে ঝর্ণার দিকে যাই, আর আরও কি সাজানো আছে সেগুলো দেখি। আর ওই যে আমাদের হোটেল বুধামিকা দেখা যাচ্ছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পার্কের একদম শুরুতেই রয়েছে একটি শিব মন্দির। তো শিব মন্দিরে একবার যাই, শিব মন্দিরটা একটু দর্শন করে আসি, তারপরে আমরা ওপরে উঠে যাব ওই পার্কিং এরিয়ার কাছে। আর শিব মন্দিরের পাশে এখানে বসার জায়গা রয়েছে, এখানে শিব মন্দিরের পাশের এরিয়া। এই তো আমরা দেখে ওপরে উঠে যাচ্ছি। আর বন্ধুরা এদিকে সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে এসেছি পার্কিং এরিয়ায়। পার্কিং এরিয়ার কাছেই রয়েছে একটি স্লিপিং বুদ্ধর মূর্তি, তো এখানে দাঁড়িয়ে ফটো নিতে পারেন আপনারা। আর ওই সোজা রাস্তাটা যাচ্ছে, ওইদিকে টয়লেট আছে,
আর এইদিকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন কিছু রেস্টুরেন্ট আছে, হ্যান্ডিক্রাফটসের দোকান, যেমনটা বলছিলাম আমরা যাবো ওইদিকে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি গাড়ি যে পার্কিং, এখানে 4টে ব্যাটারি গাড়ি আছে যে অল্টারনেট করে চলে। এর উপরে রয়েছে ক্যাফেটেরিয়া আর ওই সাইডে রয়েছে রেস্টুরেন্টটা। আর এটা হচ্ছে বুদ্ধা রেসিডেন্সি হোটেল, যেটার ওয়েবসাইট রয়েছে, আপনারা মনে করলে বুক করতে পারেন পার্কের মধ্যে থাকার জন্য। আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার বা এন্ট্রি গেট। এটা হচ্ছে আমাদের বিউটিফুল বুদ্ধা স্ট্যাচু, রাতের আলো কি সুন্দর লাগছে। তো যাই আগে রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিই, কারণ অনেকক্ষণ লাঞ্চ করেছি, খিদে পেয়ে গেল। এইটা হচ্ছে রেস্টুরেন্ট, সামনেই রয়েছে, যাই। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা ভেজ মোমো খেলাম। আর এটা হচ্ছে সেল রুটি, এটা সিকিমের একটি ট্র্যাডিশনাল ডিশ, এলে অবশ্যই ট্রাই করতে পারেন। অনেকটা জিলিপির মতো দেখতে, কিন্তু চালের সাঁটা দিয়ে তৈরি হয়। আর এখানে মোমো, ব্রেড টোস্ট, জলের বোতল, সফট ড্রিঙ্ক সবই পাবেন আপনারা, কিন্তু টোটালি নিরামিষ। আর তাছাড়াও আলুর পরোটা, এমনি নর্মাল পরোটাও পাওয়া যায়। তো আমরা খেয়ে দিয়ে এই বুদ্ধ পার্কের রাতের যে দৃশ্য তার সামনে ফটো তুলে আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম, কারণ প্রায় 6টা বেজে গিয়েছিল। এই হচ্ছে যে পার্ক থেকে বেরিয়ে এসে যে প্রার্থনা চক্র আছে তার সাইডে কি সুন্দর লাল আলো দিয়ে সাজানো আছে, এবং বুদ্ধ পার্কের যে গেট সেটা রাতের আলো একটি অন্যরকম লাগছে। এখানে দিনের বেলায় দেখলেন কত পর্যটক ছিল, কিন্তু বেশিরভাগই সবাই এই আসে রাবাংলা থেকে দর্শন করে পেলিংয়ে গিয়ে ওঠে। কিন্তু রাবাংলায় থাকলে আমার মনে হয় একটি অন্যরকম অভিজ্ঞতা হবে, কারণ যে জায়গায় এসেছেন সেই জায়গায় যদি না থাকেন সেটা জায়গা থেকে ভালোভাবে এনজয় করা যায় না। বন্ধুরা আজকে আমাদের এই গ্যাংটক বা সিকিম ট্যুরের লাস্ট দিন। আমরা এই ডাবাংলা থেকে চেক আউট করে যাব সকাল 8:30 9টা নাগাদ বেরোবো। এখন প্রায় 6টা বাজলো, একটু উঠেই পড়েছি, আজকে একটু মন খারাপ কারণ ট্যুর প্রায় শেষ। তো যাই হোক, আমরা এনজেপি থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরবো, যেটা আমাদের 2:30 নাগাদ আছে প্রায়। তো এখন আমি চা খেয়ে নিচ্ছি এবং একটু দাঁড়িয়ে আছি, বেশ সুন্দর লাগছে এখানে দেখতে। বুদ্ধ পার্কের সামনে থাকলে অবশ্যই একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে আপনার জীবনে, এবং তার সাথে ওপরে টাইটানিক ভিউ পয়েন্ট, র্যালং, এগুলো যেতে পারেন। একটি খুব ভালো জায়গা বাংলা বলতে গেলে, খুব সুন্দর জায়গা, একটু ঠান্ডা একটু বেশি। আর এখানে যারা বলবেন যে এখানে বরফ পড়ে কিনা, তো বলবো এখানে সাউথ সিকিম হওয়ার জন্য এখানে বরফ পড়ে না, কিন্তু একবার লকডাউনের সময় প্রকৃতির খামখেয়ালে বরফ পড়েছিল, যেটা এখানে হোটেল থেকেও জানলাম, আশেপাশে অনেকেও বলছিল, আপনারা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন। কিন্তু এখানে জেনারেলি বরফ পড়ে না, কিন্তু ঠান্ডাটা বেশি। যদি কপাল ভালো থাকে, প্রকৃতির খামখেয়ালি হয়, হয়তো বরফ পেতে পারেন কোনো দিন বা কোনো বছর। আর যেটা বরফ পড়েছিল সেটা হচ্ছে প্রায় ফেব্রুয়ারির মাঝামাঝি করে। আর এখানে সিজন শুরু হয় হোটেলগুলোতে প্রায় মার্চের পর থেকে। তো অফ সিজন বলতে গেলে এই ডিসেম্বর থেকে মার্চের 1 তারিখের আগে পর্যন্ত হোটেলগুলোতে ডিসকাউন্টও পেয়ে যাবেন। আমরা প্রায় রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, মানে চেক আউট করার জন্য। তার আগে দেখতে পাচ্ছেন ব্যালকনি থেকে আমাদের ভিউ বুদ্ধ পার্কের। আমাদের গাড়ি চলে এসছে, দেখতে পাচ্ছেন। আমরা চেক আউট করে যাচ্ছি, এবং এই যে হোটেলটা, এই হোটেলের বাইরের দৃশ্য আমরা চেক আউট করছি এখন। আপনারা যখন আসবেন একদম দেখতে পাচ্ছেন, কালকে যেমনটা বলেছিলাম। আসি দাদা, চলো।
যখন হোটেল থেকে বেরোলাম তখন প্রায় 9টা বেজে গেছে। আমরা আগে থেকে একটি ইনোভা গাড়ি বলে রেখেছিলাম 7 জনের জন্য। এখানে হোটেলে বললেও ব্যবস্থা করে দেয়। দেখতে পাচ্ছেন আমরা বুদ্ধ পার্ক থেকে রাবাংলা বাজার থেকে একদম মেলি হয়ে তিস্তা বাজার হয়ে আমরা পৌঁছাবো শিলিগুড়ি। তারপর শিলিগুড়ি থেকে সোজা ধরে আমরা পৌঁছাবো নিউ জলপাইগুড়ি স্টেশনে। ওখান থেকে আমরা ধরবো বন্দে ভারত এক্সপ্রেস। এইটা বাজার, এটা বাজার, হ্যাঁ বাংলা বাজার। কালকে এখানে এসছে প্রচুর 4 চাকা আছে কিন্তু পাহাড়ি এলাকায় ড্রাইভার এইসব 4 চাকা যদি একসঙ্গে নিচে নেমে যায় না জ্যাম লেগে যাবে। রাস্তা একদম ওকে না। सीट बेल्ट लगाइए या तो आगे क्रॉस करते ही लगाना पड़ेगा। गंगा में ज़्यादा वो है। রাবাংলা থেকে বেরিয়ে আমাদের তিব্বতী ড্রাইভার ছিল ইনোভা গাড়ি। তিনি তার এখানে গ্রামে তিব্বতী রিফিউজি ক্যাম্পে তার ঘরে গিয়েছিলেন কিছু গাড়ি যন্ত্রাংশ এবং তার ব্যাগসপত্র নিয়ে আসার জন্য, কারণ তিনি আমাদেরকে নিউ জলপাইগুড়িতে নামিয়ে আবার গ্যাংটকে যাবেন। তার গ্রামে একটু দাঁড়িয়েছিলাম মাঝখানে 10-15 মিনিট, আর তার সাথে সাথে সেখানে একটু দর্শন হয়ে গেল টিবেটিয়ান আর্মির যে মেমোরিয়াল, টিবেটিয়ান আর্মিরা যুদ্ধের সময় কিভাবে স্যাক্রিফাইস করেছিল সেই মেমোরিয়ালটা একটি দর্শন হয়ে গেল। এটা পুরো টিবেটিয়ান ক্যাম্প, যেটা বলতে গেলে সরকার তিব্বতী যারা রিফিউজি ছিল তাদেরকে এখানে থাকার জন্য দান করেছিল, যেটা আমাদের ড্রাইভার ইনফরমেশন ছিল। टिबेटन आर्मी कितना भारत देश के लिए मरा है, ये लेफ्ट साइड, ये सब ग्लेशियर में, बांग्लादेश के ऑपरेशन में, अच्छा 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 टाइगर हिल में। अच्छा, पूरा टिबेटियन आर्मी का जो ये जो गांव है, मतलब टिबेटियन जो गांव है ये इसका क्या नाम है? ये टिबेटन सेटलमेंट बोलते हैं। अच्छा अच्छा अच्छा, ये आर्मी, ये टिबेटियन ये आर्मी, टिबेटन आर्मी है। ये भारत सरकार वो करता है, हाँ इसको ऑपरेट करता है, अच्छा पर है इसमें मेजर सारा टिबेटन है। अच्छा, इसको एक सीक्रेट फोर्स रेस किया। की तरह, हाँ इसका जब तक चाइना के साथ टेंशन नहीं होगा तो ये ज़्यादातर उधर पाकिस्तान बॉर्डर में लगेगा। अच्छा अच्छा তো আমরা রাবাংলা থেকে বেরিয়েছিলাম 9টা নাগাদ, এবং আমরা যখন নিউ জলপাইগুড়ি পৌঁছালাম, তিস্তা বাজার ক্রস করে সেবক রোড ধরে নিউ জলপাইগুড়ি পৌঁছালাম, তখন প্রায় 1:30টার কাছাকাছি। আমাদের ভয় হচ্ছিল আমরা যে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস সেটা পাবো কিনা। নিউ জলপাইগুড়িতে এতটা জাম ছিল, যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। বন্দে ভারত এক্সপ্রেস একদম প্রথম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে, এবং এখানেই আমাদের সিকিম সিরিজেতে ট্যুর ছিল। গ্যাংটক থেকে শুরু করে নাথুলা, গ্যাংটকের আশেপাশে দ্রষ্টব্য স্থান, তারপর টেমি টি গার্ডেন, নামচি চারধাম, রাবাংলা থেকে আরও উপরে টাইটানিক ভিউ পয়েন্ট, র্যালং দেখে এই অবধি। পরের বার হয়তো পেলিং যাব বা নর্থ সিকিম যাব। এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতেও ভুলবেন না। আর কোন কোন জায়গার উপর ভিডিও দেখতে চান কমেন্ট করুন, সম্ভব হলে তারপর ভিডিও বানাবো গিয়ে। তো চলুন পরের ভিডিও আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখতে থাকুন আমার চ্যানেল সন্দীক্ষণ দাস দ্য ল্যান্ড রোমার।